হামলার আশঙ্কায় 5 ঘন্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হলো ইরানের আকাশপথ। তেহরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার ঘোষণায় হুঙ্কার ছেড়ে হঠাৎ নরম ট্রাম্প। বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের 21 জানুয়ারি থেকে কার্যকর। সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী বিরোধী অভিযানে আবারও গুলি, আহত একজন। আত্মরক্ষার্থে পদক্ষেপ দাবি নিরাপত্তা বাহিনীর, প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। ফিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্র ডেনমার্কের বৈঠক, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত, লুকে সেনা সদস্য পাঠানোর ঘোষণা জার্মানির। এবং গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠনই লক্ষ্য, জানালেন উইটকফ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। ইরানে বিক্ষোভকারীদের হত্যা, মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিন ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভিকে চমৎকার মানুষ বলেও ক্ষমতা দখলে জনসমর্থন আদায় করতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। এরপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। এদিকে কয়েক ঘন্টা বন্ধ রাখার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে তেহরান। ইরান ইস্যুতে এবার কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, দেশটিতে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের পাশাপাশি আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে এক বার্তায় ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানান, সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বুধবার বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পোল্যান্ড, ইতালি, স্পেন সহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের এই নির্দেশ দিয়েছে। ইরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতেই ইরানে হামলা হলে যুদ্ধের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে বুধবার গভীর রাতে হঠাৎ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিলেও কয়েক ঘন্টা পর আবারও খুলে দিয়েছে ইরান। প্রায় 5 ঘন্টার মতো বন্ধ থাকে ইরানের আকাশসীমা। এই সময়ের মধ্যেই চরম বিপাকে পড়ে ভারতীয় বেসরকারি বিমান সংস্থাগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা স্থগিতের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিসা শুধুমাত্র অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। যারা অনেক দিন যাবত বছরের পর বছর আমেরিকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। এর আগেও ট্রাম্প প্রশাসন 2019 সালে পাবলিক চার্জ নীতিমালা কঠোর করেছিল, কিন্তু পরবর্তীতে বাইডেন প্রশাসন তা কিছুটা শিথিল করে।
যুক্তরাষ্ট্রের এই নতুন নীতি ট্যুরিস্ট ও বিজনেস অর্থাৎ B1 B2 ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইমিগ্রেশন ভিসার উপর স্থগিতাদেশের ফলে চলতি বছর 2026 সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে 3 লাখেরও বেশি অভিবাসী আসতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রের মোট অভিবাসন ভিসার প্রায় অর্ধেক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে চলমান বিক্ষোভে এবার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দাবি, আক্রমণের মুখে আত্মরক্ষার জন্য পায়ে গুলি চালানো হয় তার। এদিকে রাজ্য জুড়ে ক্রমে জোরদার হচ্ছে আন্দোলন, চলছে ব্যাপক ধরপাকড়। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। মূলত অভিবাসন কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনি গুড নামের এক নারী নিহতের ঘটনায় আন্দোলনের সূত্রপাত। স্থানীয় সময় বুধবারও মিনেসোটা স্টেট ক্যাপিটালের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। ঐক্যবদ্ধভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের শহর ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা। রেনিগুড হত্যার রেশ কাটতে না কাটতেই আরও এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দাবি, আহত ব্যক্তি ট্রাফিক সিগন্যাল ভেঙে পালানোর সময় পুলিশের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ধেয়ে যান। এ সময় আত্মরক্ষায় গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে মিনিয়াপলিসের সাধারণ মানুষ। রাস্তায় নেমে শুরু হয় প্রতিবাদ। এ সময় নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস ব্যবহার করে পুলিশ। রেনিগুড হত্যার ঘটনায় জবাবদিহিতার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। কর্মকর্তাদের পদক্ষেপের পেছনে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েমকে দায়ী করে অভিশংসনের দাবি জানিয়েছেন বিরোধীরা। তবে কোনোভাবেই অভিযান থামানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 3, অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর। ডোনেস্ক ও লুহান্সকে সামরিক ঘাঁটি বানাচ্ছে রুশ সেনারা, বলছে কিয়েভ। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকির মধ্যে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বীপটির মালিকানা নিয়ে দুপক্ষের দূরত্ব কমেনি। সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন। এদিকে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। দীর্ঘ আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাশিয়া ও চীন ইস্যু টেনে ট্রাম্পের দাবি করা নিরাপত্তা ঝুঁকিকে উড়িয়ে দেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দ্বীপটি বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকির মুখে নেই। এদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা জোরদার করতে চান, কিন্তু মালিকানা পরিবর্তন নয়। আর্কটিক অঞ্চলে ট্রাম্পের প্রভাব রুখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে সেনা টিম পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। নরওয়ে ও সুইডেনও ডেনমার্কের অনুরোধে তাদের সামরিক কর্মকর্তাদের গ্রিনল্যান্ডে মোতায়েন করছে। গ্রিনল্যান্ডে নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বীপটির খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থান রাশিয়া ও চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। ট্রাম্পের এই মানসিকতাকে সাম্রাজ্যবাদী ও নব্য উপনিবেশবাদী আখ্যা দিয়ে ডেনমার্কে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা উড়িয়ে ট্রাম্পের হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বলেন, এবারের লক্ষ্য হবে হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠন। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোয় প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। তারাই চূড়ান্ত করবেন উপত্যকার ভবিষ্যৎ রূপরেখা।
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতির পর বহুবার ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হুমকির মুখে পড়ে শান্তি চুক্তি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ। তিনি বলেন, এবারের লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ এবং অন্তর্বর্তী প্রশাসন গঠন। ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি নামের কমিটি উপত্যকার বেসামরিক শাসন ব্যবস্থা পরিচালনা করবে। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন কমিটির সদস্যরা। তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে গাজার পুনর্গঠনে কাজ করবেন। কমিটির চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপপরিকল্পনা মন্ত্রী আলী সাথের নাম ঘোষণা করেছে মিশর, কাতার ও তুরস্ক। যুদ্ধে গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার পুনর্গঠন ব্যয় ধরা হয়েছে প্রায় $70 বিলিয়ন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করার প্রস্তুতি চলছে। ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনায় শুধু হামাসের নিরস্ত্রীকরণ নয়, বরং ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে শান্তি প্রক্রিয়া এখনও বেশ চ্যালেঞ্জের মুখে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে রোস্তভ অন্দনে ড্রোনের আঘাতে আবাসিক ভবনে আগুন ধরে যায়। কৃষ্ণ সাগরে কাজাখস্তানের কমিশনকৃত একটি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ করেছে রাশিয়া। মস্কোর দাবি, এক রাতেই ভূপাতিত করা হয়েছে 48টি ইউক্রেনীয় ড্রোন। এদিকে দখলকৃত দোনেৎস্ক ও লুহান্স্কে ধীরে ধীরে বিশাল সামরিক ঘাঁটিতে রূপ দিচ্ছে রাশিয়া, এমনটাই দাবি করছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা যেন শেষ হওয়ার নামে নিচ্ছে না। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার সেই সব হামলারই জবাব দিয়েছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের বেলগরদে ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও দক্ষিণে রোস্তভ অন্দনে একটি ড্রোন আবাসিক ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাতভর মোট 48টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর অর্ধেকের বেশি ড্রোন রোস্তভ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয় বলে দাবি মস্কোর। হামলায় কয়েকটি শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। কিয়েভের দাবি, মস্কোর সামরিক ও জ্বালানি অবকাঠামো দুর্বল করতে এসব ড্রোন হামলা জোরদার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও অভিযোগ করে, কৃষ্ণ সাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে 2টি ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। আক্রান্ত জাহাজটি মাল্টা পতাকাবাহী মাতিলদা বলে দাবি মস্কোর। কাজাকিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি কাজমুনাই গ্যাস জানায়, তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান ট্যাঙ্কারটি কমিশন করেছিল। রাশিয়ার নভরিস্ক বন্দর থেকে অপরিশোধিত তেল বহনের কথা ছিল জাহাজটির। একই দিনে অনলাইনে আরেকটি ট্যাঙ্কার ডেল্টা হারমোনিতে কামিগাসে ড্রোন আঘাতের ভিডিও ছড়িয়ে পড়ে। রাশিয়ার অভিযোগ, কিয়েভ পরিকল্পিতভাবে সিপিসি অবকাঠামোকে লক্ষ্য করে দীর্ঘ পাল্লার হামলা চালাচ্ছে। মস্কো নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহান্সকে অর্থনীতিকে সামরিক কাঠামোর সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। কিয়েভ ভিত্তিক বিশ্লেষকদের মতে, রুশ ভূখণ্ডের বাইরে একটি স্থায়ী সামরিক ঘাঁটি গড়াই লক্ষ্য পুতিন বাহিনীর। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা কমলেও বাড়ছে সেনা মোতায়েন, যা দনবাসকে কার্যত ইউরোপের জন্য হুমকির ঘাঁটিতে পরিণত করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খবর, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব, ওনারাও আমাদের একটা সেল গঠন করার চিন্তা করছি, আমরা ওই সেলের কাছে যোগাযোগ করবেন। মানে এটা তো মানে মামলার সংখ্যা এতই কম দেখেই তো জানা যাচ্ছে না, বুঝছেন না, এতই কম মামলা। আমরা আমাদের সময় এই ধরনের মামলা হয়েছে এরকম নজির খুবই কম, খুবই কম। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার জন্য মামলা হয়েছে আমি ইনফ্যাক্ট একটাও স্মরণ করতে পারছি না। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের জন্য মামলা হয়েছে, থাকতে পারে দু একটা। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা জুলাই গণ অভ্যুত্থানকারী আছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে। জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি, গণতন্ত্র পাচ্ছি, হিউম্যান রাইটস পাচ্ছি, আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকারীদের আত্মত্যাগের ফসল। তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে। আমার মনে প্রশ্ন শেষ।
সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আইন উপদেষ্টার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সরকারি গোপন সব তথ্যের অভিযোগে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদকের বাসায় তল্লাশি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। স্থানীয় সময় বুধবার ভার্জিনিয়ায় প্রতিবেদক হ্যানা ডেটসনের বাড়িতে অভিযান চালিয়ে তার কাজের ও ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইল ফোন, একটি গার্মেন্ট ঘড়ি সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে এফবিআই। ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মী সংখ্যা কমানোর উদ্যোগ নিয়ে ডেটসন ধারাবাহিক প্রতিবেদন করছিলেন। ওয়াশিংটন পোস্ট ও বিভিন্ন মুক্ত গণমাধ্যম সংগঠন বলছে এই তল্লাশি সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে সংবাদ মাধ্যমের সমালোচনা করে মামলা ও তদন্তের হুমকিও দেন। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি সাইবার সিকিউরিটি সফটওয়্যার ব্যবহারে দেশীয় কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন এসব সফটওয়্যার বিদেশে সংবেদনশীল তথ্য পাঠাতে পারে। মঙ্গলবার মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে চীনে তাদের উন্নত এআই প্রসেসর বিক্রির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই চিপ কেবল গবেষণাগার বা বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষ ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদিত হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের উপকণ্ঠের একটি মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্পের একটি ক্রেন হঠাৎ ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এর একদিন আগে মঙ্গলবার ব্যাংকক শহরের উত্তরে নাখুন রাজাসীমা প্রদেশের বানথানন খোট এলাকায় চলন্ত ট্রেনের উপর নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত 32 জন নিহত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হন 79 জন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন হামলার আশঙ্কায় 5 ঘন্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হলো ইরানের আকাশপথ। তেহরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার ঘোষণায় হুঙ্কার ছেড়ে হঠাৎ নরম ট্রাম্প। বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি থেকে কার্যকর। সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে এই পদক্ষেপ। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী বিরোধী অভিযানে আবারও গুলি, 1 জন আহত। আত্মরক্ষার্থে এই পদক্ষেপ দাবি নিরাপত্তা বাহিনীর। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।